সংবিধানকে আমরা চাই না। আমরা চাই এমন একটা সংবিধান, যেই সংবিধান বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষকে এই সংবিধানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করবে। এই সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধ শব্দটাকে লেখা হয়নি, অর্থাৎ আমাদের যে 1972 সালে যে সংবিধান লেখা হয়েছে সেইখানে মুক্তিযুদ্ধ শব্দটাকে তারা বাদ দিয়ে দিছে। তো পরবর্তীতে এই মুক্তিযুদ্ধের বদলে তারা যে শব্দটাকে ইউজ করেছিল সেটা ছিল সংগ্রাম। পরবর্তীতে এটা নিয়ে যখন আলাপ আলোচনা হলো তখন তারা সংগ্রামটাকে কেটে এখানে যুক্ত করলো যুদ্ধ। মুক্তিযুদ্ধ কিন্তু লেখা নেই। অর্থাৎ আমরা এমন একটা সংবিধানের মধ্যে গত 54 বছর ধরে আছি যে সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধ শব্দটা স্টিল নাও অ্যাবসেন্ট, অনুপস্থিত। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, আমাদের এই সংবিধানে একমাত্র সংবিধান, বিশ্বের ইতিহাসে একমাত্র সংবিধান, যে সংবিধানের মধ্যে বলা আছে যে এই সংবিধানে যে বেসিক স্ট্রাকচার আছে, অর্থাৎ এই সংবিধানের মধ্যে যে 1/3 অংশ আছে, এই 1/3 অংশ যেটা বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারকে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। বেসিক স্ট্রাকচারটা আসলে কি? বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আপনাকে কতগুলো ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস দেওয়া হয়েছে, যেগুলো বাস্তবায়ন করতে সরকারের টাকা পয়সার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। সেগুলো কি আসলে? সেগুলো হলো আমাদের যে মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক চাহিদা, যেগুলো আমরা প্রাইমারি স্কুলে পড়ছি। এগুলো আমাদের মৌলিক অধিকার। আসলে এগুলো আমাদের মৌলিক অধিকার না, এগুলো হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এগুলোকে বাংলাদেশের সংবিধানের 2য় চ্যাপ্টারের মধ্যে রাখা হয়েছে। এবং বাংলাদেশের যে 3য় চ্যাপ্টার যেটা আছে, যেটার মধ্যে বলা আছে যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার হিসেবে যেগুলো আছে, সেগুলোতে আছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সিপি রাইটস, অর্থাৎ নাগরিক ও রাজনৈতিক অধিকার। যে অধিকারগুলো বাস্তবায়ন করতে আপনার কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন নাই। তো আপনি 54 বছর পরে এসে আপনি যদি বাংলাদেশের জনগণকে প্রশ্ন করেন যে আমরা এমন একটা সংবিধান কি চাই, যে সংবিধানের মধ্যে আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সেগুলো মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না, এমন কোন সংবিধানকে আমরা চাই কিনা? এই সংবিধান কিন্তু আসলে আমরা চাই না। এবং এই মৌলিক চাহিদাগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না করার কারণে 1972 সালে যে সংবিধান, সেই সংবিধানে যারা গণপরিষদের যারা সদস্য ছিলেন সেখান থেকে 2 জন কিন্তু শুধুমাত্র এই কারণে তারা এই সংবিধানের স্বাক্ষর করেন নাই। তার একজন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, আরেকজন হচ্ছেন মারমেন্দ্র নারায়ণ লারমা। তারা এই 2 জন এই মৌলিক চাহিদাগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না করার কারণে সেই সংবিধানে তারা স্বাক্ষর করেন নাই। তৃতীয় যে বিষয়টি সেটি হলো, এই সংবিধানকে আমরা কেন চাই না? আমরা এই সংবিধানকে চাই না কারণ এই সংবিধান প্রণয়নকালে বাংলাদেশের জনগণের কোনো ম্যান্ডেট নেওয়া হয়নি। এই সংবিধানের যে গণপরিষদ ছিল, একটা সংবিধান প্রণয়ন করতে গেলে প্রথম আপনার যেটা প্রয়োজন সেটা হলো জনগণ দ্বারা নির্বাচিত একটা গণপরিষদ। যে গণপরিষদের মধ্যে যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা জনগণের প্রতিনিধিত্ব করবেন। এই একটা গণপরিষদ বাংলাদেশের মধ্যে আমরা গঠন করতে পারিনি। বাংলাদেশের মধ্যে 1972 সালে যে গণপরিষদ গঠন করা হয়েছিল, সেই গণপরিষদ কিন্তু গঠন করা হয়েছিল 1970 সালে প্রাদেশিক নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন তাদের মাধ্যমে। অর্থাৎ এই সংবিধান যারা প্রণয়ন করেছিলেন, স্বাধীন বাংলাদেশে যারা অনির্বাচিত তাদেরকে নিয়ে এই গণপরিষদ গঠন করা হয়েছিল 1972 সালে, এবং সেই ম্যান্ডেটবিহীন একটা গণপরিষদ দিয়ে কিন্তু আমাদের এই সংবিধান প্রণয়ন করা হয়েছে। সুতরাং আমরা 2024 সালে দাঁড়িয়ে আমরা এটা স্পষ্ট করে বলতে পারি যে সংবিধানের মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি, সেই সংবিধান আমরা চাই না। যে সংবিধানের মধ্যে আমার মৌলিক চাহিদাগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই, সেই সংবিধান আমরা চাই না। এবং এই সংবিধান যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু কমরেড বদরুদ্দিন ওমর বলেছিলেন এই সংবিধান হলো একটা চিরস্থায়ী জরুরি অবস্থা। অর্থাৎ এই সংবিধান যখন চলতে থাকবে তখনই দেখবেন যে কোনো না কোনো এক সময় আপনার জরুরি অবস্থা জারি করতেই হবে, আপনি এটাকে কখনো আটকে রাখতে পারবেন না। এই সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল তখন যে মডেলটা অনুসরণ করা হয়েছিল, দেখবেন বাংলাদেশের ইতিহাসে, এই বিশ্বের ইতিহাসে একমাত্র বাংলাদেশের মধ্যে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে যেখানে সকল জাতিসত্তার স্বীকৃতি প্রদান করা হয়নি। 1972 সালে যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে আমাদেরকে জাতীয়তা এবং জাতি হিসেবে আমাদেরকে এই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল শুধুমাত্র বাঙালিদেরকে।
অর্থাৎ যারা ক্ষুদ্র জাতিসত্তা জনগোষ্ঠী ছিলেন তাদেরকে কিন্তু এই সংবিধানের আলোকে স্বীকৃতি প্রদান করা হয় নাই, এবং সেই স্বীকৃতি না প্রদান করার কারণে কিন্তু গণপরিষদের 2 জন মেম্বার তারা এই সংবিধানের মধ্যে স্বাক্ষর করেন নাই। স্টিল নাও 2025 সালে এসে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে যে এই সংবিধানের মধ্যে স্টিল নাও আপনাকে বাংলাদেশের সংবিধানের মধ্যে নাগরিকত্ব হিসেবে, জাতীয়তা হিসেবে আপনাকে বলা হচ্ছে আপনি বাংলাদেশি, একই সাথে জাতি হিসেবে আপনাকে বলা হচ্ছে আপনি বাঙালি। অর্থাৎ আমাদের এই বাংলাদেশের মধ্যে ক্ষুদ্র জাতিসত্তা যারা রয়েছেন, আপনারা জানেন যে গত পহেলা বৈশাখে যখন র্যালি হলো তখন আমরা দেখতে পেলাম যে 26টি জাতিসত্তার জনগোষ্ঠী কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করেছিল, এবং বাংলাদেশের মধ্যে এই ধরনের একটা বৃহৎ জনগোষ্ঠী, ক্ষুদ্র জনগোষ্ঠীকে কিন্তু এই সংবিধান এখন পর্যন্ত স্বীকৃতি প্রদান করেনি। সুতরাং এই সংবিধান কি ইনক্লুসিভ জায়গার মধ্যে এখন পর্যন্ত আছে? এই সংবিধানকে আমরা চাই না। আমরা চাই এমন একটা সংবিধান, যেই সংবিধান বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষকে এই সংবিধানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করবে। এবং আমাদের সবচেয়ে বড় যে উদ্বেগের যে বিষয়টি, সেটি হলো 1972 সালের মানুষদের, জনগণের পিপলস উইল এবং 2024 সালের মানুষদের পিপলস উইল কিন্তু আসলে এক না। এবং 1972 সালের সংবিধানটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে সেখানে আপনি ফিউচার জেনারেশনাল যে কমিটমেন্টের যে জায়গাটি আছে সেটা কিন্তু 1972 সালের সংবিধানের মধ্যে রাখা হয়নি। অর্থাৎ 1972 সালের সংবিধানটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে আপনি যদি 2050 সালের মধ্যেও যদি আপনি পৌঁছায় যান, তাহলেও আপনাদেরকে 1972 সালের মধ্যেই থাকতে হবে।